বাড়িতে 3 বার ফোন করা হয়েছিল এই আরজি কর হাসপাতালের পক্ষ থেকে। 3 বার, অর্থাৎ প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার, প্রত্যেকটা বারে কিন্তু এক একবার এক এক রকম কথা বলা হচ্ছিল। প্রথমে বলা হয়েছিল তার মেয়ে অসুস্থ, তার মেয়ে নাকি ভীষণ অসুস্থ। একবার শোনাই প্রথম যে কল রেকর্ড, যেটা রিপাবলিক বাংলার হাতে এক্সক্লুসিভলি এসেছে, সেই কল রেকর্ডে প্রথমবারে কি বলা হয় এই আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। একবার শোনাই আপনাদের। হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেন, কে বলছে? আরজি কর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। আপনারা শুনলেন প্রথম যে ফোন, অর্থাৎ প্রথম যে কথোপকথন অভয়ার বাড়ির লোকের সঙ্গে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের। সেখানে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ তারা বারবার করে বলছেন যে মেয়ে অসুস্থ, কিন্তু অভয়ার বাবা মা তারা বারবার জানতে চাইছেন যে তাদের মেয়ের ঠিক কি হয়েছে, কিরকম অসুস্থতা, কেন হঠাৎ করে ভর্তি করানো হলো। কোনো রকম কোনো উত্তর দিচ্ছেন না, শুধু বলছেন তাড়াতাড়ি চলে আসুন। আর এবারে আপনাদের শোনায় ঠিক দ্বিতীয়বার, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য যখন ফোন করা হয় আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, ঠিক তখন অভয়ার বাবা মাকে কি বলা হলো শুনুন একবার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। দ্বিতীয় ফোনে বাবা মায়ের গলায় সেই উদ্বেগ লক্ষ্য করতে পারছি আমরা, বুঝতে পারছি তার বাবা মা বারবার জানতে চাইছেন মেয়ের কি হয়েছে, কি সমস্যা, আপনি কে বলছেন, কেন হঠাৎ করে ভর্তি করা হলো। অভয়ের মা তিনি পাশ থেকে বলছেন ওর হয়েছেটা কি, ও তো ডিউটিতে ছিল। সত্যি তো অভয়ের এমন কি হলো যে তাকে ভর্তি করানো হচ্ছে, অথচ হাসপাতাল থেকে একবারও বলা হচ্ছে না তার বাবা মাকে যে ঠিক কি হয়েছে, কি কারণে ভর্তি করানো হচ্ছে, সেই কারণটাই তারা বলতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ যে ফোন করেছিলেন যিনি, তিনি পরিচয় হিসেবে কি বলছেন, তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন, তিনি বলতে পারবেন না অভয়ের কি হয়েছে। অভয়ের কি হয়েছে এটা নাকি বলতে পারবেন ডাক্তাররা, তাই তড়ি ঘড়ি হাসপাতালে আসতে বলা হচ্ছে অভয়ের বাবা মাকে। আর এরপরে তৃতীয়বারের জন্য আরো একটি ফোন আসে, সেই ফোনে কি কি কথোপকথন হয় একবার শুনুন। হ্যালো। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসুন। তৃতীয়বার ফোন, সেই তৃতীয়বার ফোনে কি বলা হচ্ছে উনি সুইসাইড করেছেন হয়তো, আপনারা তাড়াতাড়ি আসুন, আমরা রয়েছি এখানে, পুলিশও রয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এবং তার বাবা, অভয়ের বাবা উদ্বিগ্ন হয়ে বললেন আমরা আসছি, এবং পাশ থেকে একটা কান্নার আওয়াজ। অভয়ের মা তিনি কাঁদছেন, তিনি বুঝতে পারছেন না হঠাৎ তার মেয়ের এমন কি হলো যে হঠাৎ তার মেয়ে অসুস্থ বলা হলো একবার, তারপর বলা হচ্ছে সুইসাইড করেছেন, উনি আর নেই। ভাবা যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফিলতিটা, এই ফোনের যে অডিও ভাইরাল হয়েছে তার ফলে কিন্তু কোথাও কি একটা স্পষ্ট হয়ে যাচ্ছে অভয়ের যে মৃত্যুর কারণ সেটা লুকোনোর চেষ্টা বারবার করেছে এই হাসপাতাল কর্তৃপক্ষ, যে কারণে একাধিকবার ফোন করা হলো, একবার দুবার
তিনবার ফোন করা হলেও একেবারে স্পষ্টভাবে বলে উঠতে পারেননি অভয়ের ঠিক কি হয়েছিল, কি কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে, স্পষ্ট উত্তর কেউ দিতে পারেননি। এবং এই যে পুরো বিষয়টা, এই বিষয় সম্পর্কে অভয়ের বাবা তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। আমরা তো প্রথম থেকে ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি। ডিপার্টমেন্ট ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকেই তো আমাদের সুইসাইড বলেছে, হয়তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়তো। আমরা তো প্রথম থেকেই ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি। ডিপার্টমেন্ট ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকেই তো আমাদের সুইসাইড বলেছে, হয়তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়তো। আপনাদের তিনটে ফোন কল, তিনটে রেকর্ড আপনাদের শুনিয়েছি, আর এবারে আপনাদেরকে জানাবো যে এই তিনবার ফোনের পর আরো একটি ফোন অভয়ের বাবা মায়ের কাছে আসে এবং সেই ফোনেও কিন্তু পরতে পরতে রহস্য। চতুর্থবারের জন্য যিনি ফোন করেছেন তিনি নিজেকে আরজি করের আইসি হিসেবে পরিচয় দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই আরজি করের আইসি তিনি ঠিক কে এবং ফোন করে তিনি কি বললেন অভয়ের বাবা মাকে, সেটা শোনাবো আপনাদেরকে, শুনুন একবার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি আইসি আরজিকর বলছিলাম। হ্যাঁ, আচ্ছা বলুন। আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আসুন। আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন আরজিকর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। আচ্ছা আচ্ছা। আসুন। আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, আরজি করে মৃতদেহ অপব্যবহারের অভিযোগ, অশনাক্ত দেহের হিসেবেও গড়মিলের অভিযোগ। গড়মিলের হিসেব মিলেছে 2021 সাল থেকে 2024 সালের মধ্যে। আরো একবার জানাবো, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আরজি করে মৃতদেহ অপব্যবহারের অভিযোগ, অশনাক্ত দেহের হিসেবে গড়মিলের অভিযোগ। গড়মিলের হিসেব মিলেছে 2021 থেকে 2024 মধ্যে। গত 4 বছরে অশনাক্ত দেহের সংখ্যা কত? অশনাক্ত পরিচয়হীন দেহগুলি কোথায় দেহ করা হয়েছে তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। আরো একবার জানাবো আপনাদেরকে, আরজি করে মৃতদেহ অপব্যবহারের অভিযোগ, অশনাক্ত দেহের হিসেবে গড়মিলের একটা অভিযোগ উঠে আসছে। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, এই যে গড়মিলের বিষয়টি, সেই গড়মিলের হিসেব মিলেছে 2021 থেকে 2024 মধ্যে। সিবিআই এর নজরে আরজি করে দুর্নীতি, অশনাক্ত দেহের কোনো তালিকা পায়নি সিবিআই। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, আলাদা করে অশনাক্ত দেহ চিহ্নিত করা হতো না, অশনাক্ত দেহ চিহ্নিত করতো মর্গের কর্মীরা। অশনাক্ত দেহের সংখ্যা নিয়েও গড়মিল। অশনাক্ত দেহের সংখ্যা জানতে বেগ পেতে হচ্ছে সিবিআই কে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি সৈকতের কাছে চলে যাবো। সৈকত, এই যে অশনাক্ত দেহ, সেই দেহ নিয়ে তো বারবার প্রশ্ন উঠে যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে আক্তার আলী তিনি এই আরজি করের যে মর্গ, সেই মর্গে দেহ পাচার নিয়েও একটা অভিযোগ তুলেছিলেন। একদমই এই আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে এবং তার হাইকোর্টে দায়ের করা মামলার ভিত্তিতেই কিন্তু এই আরজিকর হসপিটালে আর্থিক দুর্নীতি, সেই দুর্নীতির তদন্ত করছে সিবিআই। গতকালকে সিবিআই এর একটি টিম আরজিকর হসপিটালের মর্গে যায়, স্টোর বিল্ডিংয়ে যায়, বিভিন্ন বিল্ডিংয়ে ঘোরে এবং মূলত মর্গ এবং স্টোর বিল্ডিংয়ে ভিজিট করে তারা যে ইনফরমেশন পেয়েছেন সেই ইনফরমেশনটা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। সন্দীপ ঘোষ যতদিন প্রিন্সিপাল ছিলেন ততদিন আনক্লেমড ডেড বডি যেগুলো এসেছে, সেই আনক্লেমড ডেড বডির ক্ষেত্রে কোনো ধরনের কোনো তথ্য সেখানে রাখা হয়নি। নিয়ম হলো যে কোনো ডেড বডি এলে তাকে তার গায়ে একটা নাম্বার দিয়ে ট্যাগ সাঁটিয়ে দেওয়া হয়, এটা নিয়ম। প্রত্যেক হসপিটালেই মর্গে এই ধরনের প্রক্রিয়া রয়েছে। কিন্তু আরজিকর হসপিটালে যেগুলো আনক্লেমড বডি, সেই আনক্লেমড বডির ক্ষেত্রে সেই ট্যাগগুলো পরবর্তীকালে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এই আনক্লেমড বডির ক্ষেত্রে কার মৃতদেহ, কোথা থেকে এই মৃতদেহ এলো, তার যাদের নাম পরিচয় জানা যায়নি সেইগুলোকে রীতিমতো রেজিস্টারভুক্ত করা হয়নি, যার ফলে এক্স্যাক্টলি কত পরিমাণে মৃতদেহ পাচার করা হয়েছে বা কত পরিমাণে মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হয়েছে তার কোনো হিসেব কিন্তু বা বিশদ তথ্য কিন্তু এক্স্যাক্ট ফিগার কিন্তু সিবিআই পাচ্ছে না, যার ফলেই কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে আরজিকর হসপিটালে
তদন্তে গিয়ে। কিন্তু গতকালকে আক্তার আলী, যার অভিযোগের ভিত্তিতেই মূলত এই ঘটনা তদন্ত করছে সিবিআই, আক্তার আলীকে গতকালকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, তার কাছ থেকে আরও বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন এবং তার কাছ থেকে পাওয়া ইনফরমেশনের ভিত্তিতে সিবিআই এই বিষয়টা নিশ্চিত হয়েছে যে বিপুল পরিমাণ মৃতদেহ পাচার করা শুধু হয়নি, কোনো সময় মৃতদেহের এক একটা অঙ্গ পাচার করতে রীতিমতো টাকা পয়সা নেওয়া হয়েছে। কিন্তু সেই এক্স্যাক্ট ফিগারটা কত সেই বিষয়ে কিন্তু ডিটেল ইনফরমেশন সেরকম না থাকায় এই নির্দিষ্ট এই তথ্যটার বেসিসে ইনফরমেশন বা এই তথ্যের বেসিসে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে সিবিআই আধিকারিকদের। যদিও আজকে নিজাম প্যালেসের একটি টিম আবারও আরজিকর হসপিটালে তারা যেতে পারেন এমনটা জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তকারী অফিসার সহ সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা ধীরে ধীরে নিজাম প্যালেসে এসেছেন। আরজিকর হসপিটালে তারা আবার যেতে পারেন এবং গিয়ে সেখানে মর্গ কর্মী থেকে শুরু করে সেই সময় অর্থাৎ 2021, 22, 23 সালে যে সকল মর্গ কর্মীরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এমনটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। আরজিকরে মৃতদেহ অপব্যবহারের অভিযোগ রিপাবলিক বাংলায় এসে একাধিক অভিযোগ করেছিলেন আক্তার আলী এবং মর্গের প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি। কি বলেছিলেন তারা, কি অভিযোগ করেছিলেন একবার শোনাই আপনাদের। ডেড বডি যেগুলো ধরুন আনক্লেম থাকে, এবার অ্যাক্সিডেন্ট কেস বা এইসব বডি সেগুলোকে ইউজুয়ালি ডিসেকশনের জন্য স্টুডেন্টরা ব্যবহার করে, তারপরে যেভাবে ডিসপোজ করা ওটাকে সেভাবে করা হয়, কিন্তু সেটা ফিনান্সিয়াল বেনিফিটের জন্য ও ওই বডিগুলোকে বিক্রি করে দিচ্ছিল। তার সঙ্গে রফায় না পোষায় এই সন্তোষ মল্লিক, সেক্ষেত্রে ও ডিসেকশন করে প্রয়োজনে এই যে যারা অন্যান্য স্কিলডম আছে এদের ক্ষমতা নেই কিছু বলার, এদের ক্ষমতা নেই। এ যদি মানা করে যায় যে বডি দিবি না ওরকম কেটে রেখে দেবে। ডিসেকশন করা বডিটাকে উইদাউট স্টিচিং তাকে দেখাবে যে আপনি সেলাই করে নিন।